বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনূস একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত যেভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছেন, এতে মোহাম্মদ ইউনূসের আসল চেহারা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। এবার তিনি আন্তর্জাতিক একাধিক দেশে ট্যুর করতে শুরু করেন। শেষ 10 মাসে তিনি 11টি সফর করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ভিডিও দেখছেন, আপনারা কেউ কি বলতে পারবেন শেষ 11টি আন্তর্জাতিক সফরে বাংলাদেশের জন্য 11টি এমন কিছু মোহাম্মদ ইউনূস করেছেন যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যেতে পারে? কিছুদিন আগে শুনছিলাম স্টার লিংক নাকি বাংলাদেশে আসছেন। আমরা জানতাম এই পুরো বিষয়টি হয়তো বাংলাদেশের সরকারের সঙ্গে স্টার লিংক অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি হবে, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম স্টার লিংকের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তাদের একাধিক কর্তার কথাবার্তা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মসনদকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তিনি নিজের আখের গোছানোর চেষ্টা করছেন। তবুও এক শ্রেণীর বাংলাদেশের মিডিয়া এখনো এই মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটা বাংলাদেশের মানুষকে জানাতেই চাইছে না। তবে তারা জানাতে চাক বা না চাক, মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে এবার যে পরিস্থিতির মুখে পড়লেন, এতে যেটুকু সম্মান মোহাম্মদ ইউনূসের বেঁচে ছিল সেটুকু আর থাকলো না। 150 জনের বেশি বাংলাদেশি জনগণ, নাগরিক, তারা মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে বিক্ষোভ করলেন এবং তারা বিক্ষোভ দেখানোর সময় যে কথাবার্তাগুলো বললেন এবং যেগুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় ছিচি পড়ে গেছে, তারপরে মোহাম্মদ ইউনূসের আসল ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে অন্তত লন্ডনের মতো একটি জায়গায় গিয়ে সকলের সামনে কিন্তু এক্সপোজড হয়ে যায়। তারা কি বলেছেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা যে কথাগুলো বলেছেন, দেখবেন আমি একাধিক ভিডিওতে এই কথাগুলি আপনাদের সামনে বলেছি। বাংলাদেশের নাগরিককে আপনারা কিছুদিন বোকা বানাতে পারবেন, কিন্তু দিনের পর দিন আসলে বাংলাদেশের যে চেহারা মোহাম্মদ ইউনূস দিলেন, এতে সাধারণ জনগণ যে এবার জাগবে সেটাই কিন্তু স্বাভাবিক ছিল। আজকে মোহাম্মদ ইউনূস সেটাই হয়তো রিয়েলাইজ করলেন এবং যতদিন মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক দেশ যাবেন, আমার দৃঢ় বিশ্বাস এই আতঙ্ক ওনাকে তাড়া করে বেড়াবে এবং এই আতঙ্ক নিয়েই উনি হয়তো কোনো না কোনো দিন বাংলাদেশ ছাড়া হবেন। যারা বিক্ষোভ দেখালেন তারা বললেন মোহাম্মদ ইউনূসের সময়ে শেষ 10 মাসে সব থেকে বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। ভারত বারবার বলেছে হিন্দুদের উপর অত্যাচার মোহাম্মদ ইউনূসের সময় চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। বস্ত্রশিল্পী যারা ব্যবসায়ী ছিল তাদের তো অবস্থা শেষই। যারা বস্ত্রশিল্পের নাগরিক ছিলেন, মানে বস্ত্রশিল্পের ছোট ছোট ব্যবসায়ী, মানে ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে জড়িত ছিলেন, সেই ব্যক্তিদের উপরে পুলিশ লাঠিচার্জ করিয়েছে। এমনকি চাকমা সম্প্রদায় বলুন, বিভিন্ন জায়গায় আপনারা যদি সাধারণ মানুষের অবস্থা দেখেন, দেখবেন মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের জনসাধারণকে একদম পথে বসিয়ে রেখেছেন এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ মোহাম্মদ ইউনূসের বিপক্ষে তুলে কিছু ব্যক্তিরা এখানে বিক্ষোভ দেখালেন। দ্বিতীয়ত, তারা বলছেন মোহাম্মদ ইউনূস হলো আর্কিটেক্ট অফ মব রুল। এমনকি তিনি বলেছেন বা তারা দাবি করেছেন ফ্রিং জিহাদিস অ্যান্ড জেল। পরিষ্কারভাবে তাদের বলার বক্তব্যটা হলো যে একের পর এক জিহাদিদের জেল থেকে তিনি ছেড়ে দিয়েছেন এবং বাংলাদেশের যে মবের জন্য একের পর এক বিক্ষোভ বর্তমানে বাংলাদেশে হচ্ছে, যে মবের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, সেই মবের আর্কিটেক্ট আসলে এই মোহাম্মদ ইউনূসই। কথাটা কিন্তু খুব একটা ভুল নয়। মোহাম্মদ ইউনূসের সময় জেল থেকে যাদের ছাড়া হয়েছে তারা কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসের চরম দাগী আসামি। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতা, যাকে জেল থেকে মোহাম্মদ ইউনূস ছেড়ে দিয়েছেন, তিনি জেল থেকে বেরিয়েই ভারতকে দুটুকরো করার হুঙ্কার দিয়েছেন, 7 সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়েছেন, তিনি বৃহত্তর বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তিনি নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক ভিডিও বার্তা দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এই পরিকল্পনাটা যে মোহাম্মদ ইউনূসেরই ছিল, আজকে আন্তর্জাতিক স্তরেও সেই খবর ছড়িয়ে গেছে এবং এর জন্যই লন্ডনের মতো একটি রাস্তায় হিথ্রো বিমানবন্দরের বাইরে এই ধরনের নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হলো মোহাম্মদ ইউনূসকে। এই বিক্ষোভে একাধিক পোস্টার দেখা গেছে। কেউ পোস্টার দিয়েছেন ইউনূস ইজ এ কিলার অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধার যে সম্মান, সেই মুক্তিযোদ্ধার সম্মান ইউনূসের আমলে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এটা তো আপনারা সকলেই হয়তো একমত হবেন। অতি বড় মোহাম্মদ ইউনূস সমর্থকও বলতে পারবেন না 1971-এর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান মোহাম্মদ ইউনূস দিলেন। দেখুন, বঙ্গবন্ধুর বিপক্ষে একাধিক ব্যক্তি এর আগেও বাংলাদেশে কথা বলেছে, কারণ বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের আইডিওলজিকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন তার বিরোধ থাকতে পারে,
কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয়, বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির ঐতিহ্যবাহী বাড়িটিকে পুড়িয়ে দিতে হবে এবং একের পর এক বঙ্গবন্ধু স্মৃতিসৌধকে মাটিতে মিশিয়ে দিতে হবে, এই প্রচলন আমার মনে হয় ইতিহাসে এই প্রথমবার করলেন। এবং যিনি এই ব্যক্তি, তার নাম মোহাম্মদ ইউনেস। অর্থাৎ মোহাম্মদ ইউনেস পরিষ্কার বুঝতে পারছেন আন্তর্জাতিক স্তরে তিনি যেরকম ভাবে খ্যাতি অর্জন করেছিলেন, সেই খ্যাতিতে আজকে একের পর এক কালো আলকাতরাকেও বা কারা লেপে দিচ্ছে। মোহাম্মদ ইউনুস ভারী অদ্ভুত কিছু দাবি করতেন, আপনাদের হয়তো মনে আছে। হিন্দুদের উপর অত্যাচারের সময় তিনি বলতেন বাংলাদেশের সাধারণ জনগণ চেয়েছে তাই হয়েছে। মোহাম্মদ ইউনুস যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন আগুনে পুড়ে যায়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বিক্ষিপ্ত কিছু ছাত্র নেতা, উগ্র উগ্র মানে ইসলামপন্থী কিছু নেতা যখন আগুন ধরিয়ে দেন, তখন এই মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশের জনগণ চেয়েছে তাই বাড়ি পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণ চাইলেই হয়তো বাংলাদেশকে এই রকম নরকে পরিণত করা যায়, এটাই মোহাম্মদ ইউনুস বিভিন্ন ক্ষেত্রে দাবি করেছেন। শেখ হাসিনা যখন এই 5ই আগস্টের এই সময়কালে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন, আমরা দেখেছিলাম পুলিশ ইন্সপেক্টরদের মানে উর্দি খুলে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে, নৃশংস হত্যা হয়েছে, এবং সেই ছবি সেই ভিডিও কিন্তু আমাদেরকে চমকে দিয়েছিল। তা নিয়ে রাষ্ট্রসংঘ কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করেছিল, যে রিপোর্ট মোহাম্মদ ইউনুস লুকিয়ে রেখেছিলেন, সেনাবাহিনীর কাছে তিনি পৌঁছাতে দেননি। পরবর্তীকালে সেনা প্রধান প্রশ্ন করে কেন রাষ্ট্রসংঘে সেই রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনীকে জানানো হলো না। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মোহাম্মদ ইউনুস একমত হবেন যে জনগণের দোহাই দিয়ে তিনি একের পর এক মবকে, একের পর এক কিলিংসকে, একের পর এক লিঞ্চিংকে জাস্টিফাই করেছেন। আজকে তিনি সেই মবের সামনে পড়লেন, যে মব শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক স্তরে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের মতো জায়গায় তাকে ঘিরে ধরে একাধিক প্রশ্ন করলো, এবং তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে সম্পূর্ণভাবে কালি লেপে দিল। এটা লজ্জার, এটা মোহাম্মদ ইউনুসের জন্য লজ্জাজনক একটা অধ্যায়, বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক অধ্যায়। বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছেন তারা মুখোশধারী কাকে ক্ষমতায় বসিয়েছেন, যিনি নির্বাচনও করাতে চাইছেন না, চেয়ারও ছাড়তে চাইছেন না, বাংলাদেশকে সংস্কারও তিনি করে দিতে পারলেন না। আলটিমেটলি ব্যর্থ এক শাসক। ইউরোপের যখন বাংলাদেশকে কেন্দ্র করে এই ঘটনা, ঠিক পাশে বেলজিয়াম, ইউরোপের আরো একটি দেশে এই মুহূর্তে আছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। একধারে আমি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ সম্পর্কে এই চর্চা নিয়ে আপনাদের বললাম, পাশাপাশি ভারতের অবস্থানটা ইউরোপীয় ইউনিয়নে ঠিক কোথায় গিয়ে পৌঁছালো একটি ঘটনায়, তা একটু আপনাদের উল্লেখ করে দিতে চাই। মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যখন ইউকেতে আছেন, ঠিক তার থেকে কিছুটা দূরে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ বেলজিয়াম, সেখানে কিন্তু আছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী। এমনকি তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে একটি মিটিং করেন। এই মিটিং এর পর ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের যে পরবর্তীকালে সম্পর্ক আরো জোরদার হবে, সেরকম একটি ঘোষণা করে দেওয়া হয়। এই রকম ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প যে নিঃসন্দেহে খুশি হবেন না, তা কিন্তু 100% নিশ্চিত। এবার ডোনাল্ড ট্রাম্প কি চাইবেন, সেটা কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। তবে কালকে কি হলো, কালকে ডক্টর জয়শঙ্কর ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন স্ট্র্যাটেজিক সামিটে উপস্থিত ছিলেন বেলজিয়ামে। সেখানে একগুচ্ছ বিষয়ে কথাবার্তা হয়। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল ঠিক 2 মাস আগে, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রায় 28টা দেশ ভারতবর্ষে ছুটে এসেছিলেন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য। অর্থাৎ তারা বুঝেছিলেন আমেরিকার অবর্তমানে ভারতবর্ষই তাদেরকে বাঁচাতে পারে, ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলেই তাদের ব্যবসা বাণিজ্য সচল থাকতে পারে। আজকে ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়নের এই সামিটে একের পর এক কথাবার্তা হলো এবং আন্তর্জাতিক স্তরে সেগুলো সামনে এলো, এবং এই কথাবার্তাগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন একদিকে মোহাম্মদ ইউনুসের আসল অরিজিনাল চেহারা যেমন এক্সপোজড হয়েছে ইউরোপের ইউনিয়নের মাটিতেই, ঠিক অন্যদিকে মানে ইউরোপের মাটিতেই, অন্যদিকে সেই ইউরোপে দাঁড়িয়েই ভারত কিন্তু নিজেদের বিজয় তোরণটাকে আরো একবার নাড়িয়ে দিয়ে চলে এলো। ইউরোপীয় ইউনিয়ন কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে কন্ডেম করলো কালকে সরকারিভাবে, অফিসিয়ালি ভাবে। তারা বলল এই মুহূর্তে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যথেষ্ট ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ তারা অপারেশন সিন্দুরকেও প্রকাশ্যে সমর্থন করলো। পাশাপাশি তারা পরিষ্কার বলছে ভারতের যত হত্যা হয়েছে, সাধারণ মানুষকে যারা যে সকল সন্ত্রাসবাদীরা মেরেছে, তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন থাকবে। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে কিছু কথাবার্তা বলেন। তিনি বলেন,
দেখুন, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতবর্ষের কিছু ধারণা বা কিছু ইস্যু নিয়ে আমাদের মতানৈক্য থাকতেই পারে। এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের কথা ডক্টর জয়শঙ্কর বলেছেন বলে অনেকে মনে করছেন, কিন্তু আমরা আসলে গোটা পৃথিবীতে যদি একসঙ্গে থাকতে পারি তাহলে কিন্তু সকলেরই লাভ। সেকেন্ড, এখানে বলা হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা করব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, কিন্তু এক্ষেত্রে ব্যালেন্স বজায় রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়নকেও ভারতের স্বার্থের কথা মাথায় রাখতে হবে, না হলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের পক্ষে করা সম্ভব নয়। এই ইউরোপীয় ইউনিয়ন একসময় নিজেদেরকে বিশ্বের সবুজ গালিচার মতো একটা রাষ্ট্র ভাবতো যে তারাই হয়তো এই পৃথিবীর একমাত্র ডেস্টিনেশন। ভারত তো মানে রেসিস্ট একটি কান্ট্রি, পিছিয়ে পড়া একটি দেশ, মানে অনুন্নত একটা দেশ, তারা ভারতকে কখনো পাত্তা দিত না সে অর্থে। আর আজকে দেখুন ভারতবর্ষের সঙ্গে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে, কারণ ভারতবর্ষের মার্কেটটা তাদের প্রয়োজন। এই হলো ভারতের প্রভাব এবং প্রতিপত্তি। দুটো চেহারা, একটা মোহাম্মদ ইউনেস, একটা ডক্টর জয়শঙ্করের কূটনীতি, দুটো পার্থক্য করার জন্য আজকে একসঙ্গে এই দুটো ভিডিও আপনাদের আমি বলছি। তৃতীয় পয়েন্টে সেখানে বলা হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষের লক্ষ্য হলো জিরো টেরোরিজম ফর্মুলা। ইউরোপীয় ইউনিয়নকেও জিরো টেরোরিজম ফর্মুলাকে সাপোর্ট করতে হবে। যেভাবে পাকিস্তান বাংলাদেশ ভারতকে অশান্ত করার চেষ্টা করছে তার বিপক্ষে কথা বলতে হবে। 4 নম্বর বলা হয়েছে কোনোভাবেই ভারতবর্ষ নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে সহ্য করবে না। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে যেভাবে কথায় কথায় পারমাণবিক বোমার একটা হুমকি বা হুঁশিয়ারি পাকিস্তান থেকে আসে, সেই হুমকি আর সহ্য করার দিন শেষ। ওরা যদি নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে তাহলে আমরা নূর খান এয়ারবেসে গিয়ে নিউক্লিয়ার স্টোরেজকে অ্যাটাক করতে পারি, যা ভারত নাকি অলরেডি বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে, আপনারা হয়তো ভাবছেন দুটো রাষ্ট্র একে অপরের বিপক্ষে যুদ্ধ করেছে অপারেশন সিন্দুরে, সেটা নয়। ইন্ডিয়ার সাথে টেরোরিস্ট একটি দেশের যুদ্ধ হয়েছে, টেরোরিজম অ্যাটমসফিয়ারে যুদ্ধ হয়েছে। দয়া করে দুটো রাষ্ট্রের যুদ্ধের সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান এই লড়াইটাকে আপনারা গুলিয়ে ফেলবেন না। এবং জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যদি টেরোরিজম ইস্যুতে আপনারা আমাদের পাশে থাকেন তাহলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো হবে, না হলে সম্পর্ক ভালো করার জায়গায় ভারতবর্ষ এই মুহূর্তে নেই। আমি বারবার যে কথা বলি, অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষের স্ট্র্যাটেজিক মুভ কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আমূল বদলাবে। এই বদলানো ঝলকগুলোই কিন্তু একটু একটু করে সকলের সামনে আসছে। কালকে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে জয়শঙ্কর ঠিক সেই ঝলকানিটাই কিন্তু দিলেন। অন্যদিকে আমাদের প্রতিবেশী এক রাষ্ট্রের শাসক মোহাম্মদ ইউনেস মানুষের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানান। ধন্যবাদ।